42 বছরের জীবন বেসিক্যালি 1987 সালে দুভাগে ভাগ হয়ে যায়। মানে আমি যদি আমার জীবনকে অ্যানালাইজ করি, 87 আগের মীর আর 87 পরের মীর। অ্যালেন বর্ডারের রিলায়েন্স ওয়ার্ল্ড কাপ জেতার কয়েক মাস বাদে আর কিশোর কুমারের চলে যাওয়ার কয়েকদিন আগে। লোকে যেমন জন্মদিন, কারণ মৃত্যুদিন, অ্যানিভার্সারি, জয়নিং ডেট, চাকরি, এগুলো মনে রাখে, আমার কাছে ঠিক সেইভাবে 30শে অগস্ট 1987 খুব ইম্পর্টেন্ট একটা দিন। এই দিনটা আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, যখন প্রত্যেক বছর আসে কিছু একটা হয় আমার। যেমন আমি বিয়ে যাই 68 রাফি আহমেদ কিদওয়াই রোডে। এই 68 রাফি আহমেদ কিদওয়াই রোড আমার কাছে আমার প্যান, আমার পাসপোর্ট, আমার আধার কার্ড। এই পার্টিকুলার দেয়ালটার একটা ইতিহাস আছে। তখন খুব ছোট, ক্লাস 4 কি 5 বা তারও আগে, আমি এই ট্রাম রাস্তার উপরে দাঁড়িয়ে দেখছিলাম গাড়ি চলাচল, ট্রাম আসছে যাচ্ছে। স্কুলের সময় হয়ে গেছে, খেয়াল নেই, হুঁশ নেই। আব্বা তখন তালতলার বাজারে বাজার করতে যেতেন। তালতলার বাজার থেকে উনি চলে এসছেন, এসে দেখছেন ছেলে স্কুলের ইউনিফর্মে নেই, বাইরে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি দেখছে। তো এসে আমার পাশ কাটিয়ে বাড়িতে ব্যাগ ট্যাগ রেখে উনি ফিরে গিয়েছিলেন। দিয়ে ওখান থেকে তাড়া করেছিলেন আমায়, এখনো রেডি হওনি স্কুলের জন্য। প্রচন্ড জোরে তাড়া খেয়ে এই ছুটে এসে এই গলির বাঁকটা ঘুরতে গিয়ে স্লিপ করে, ঠিক এরকম একটা জায়গায় স্লিপ করে এইখানে আমার এই বাঁ চোখের ওপরটা লাগে। এবং অনেক বছর পর্যন্ত আমার আইডেন্টিফিকেশন মার্ক বলতে লেখা থাকতো স্কুলের খাতায় বা বিভিন্ন অন্যান্য জায়গায় যেখানে আইডেন্টিফিকেশন মার্ক লাগে, কাট অন লেফট আইব্রাউ, এইখানটা। এখন অতটা প্রমিনেন্ট নয়, কিন্তু সেটা লেগেছিল সম্ভবত এরকম অঞ্চলে। আমি এখন এরকম হাইট দেখাচ্ছি, তখন এরকম হাইটে ছিল। সো এরকম একটা জায়গায় রক্ত বেরিয়ে সেদিকে আমাদের স্কুলে যাওয়া শেষ। ফালতু তাড়া করলো আমায়, স্কুলে যাওয়া তো হলোই না, একটা দিন কামাই হয়ে গেল ফালতু। এই জন্যই মাঝে মধ্যে বলি যে কথাটা একটু মিষ্টি করে বোঝানো যায়, তার জন্য মারামারি তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। দেয়ালটাও আমার সঙ্গে অ্যাগ্রি করবে, চলে এলো ওদিক থেকে। ওই দিক থেকে বলতে যেদিকে আমার শৈশবের একটা চ্যাপ্টার পড়ে রয়েছে, এই পাঁচিলটা এত উঁচু ছিল না, এটা নতুন করে করা হয়েছে। পাঁচিলটা অনেক নিচু ছিল, এইরকম সময় পাঁচিলটা ছিল এইরকম জায়গায়। মানে আমার ছোটবেলায় পাঁচিলটা এই হাইটে ছিল, এবং পাঁচিলের উপরে উঠে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে খুব ভালো লাগতো। এবং যে বন্ধুর কথা বলছি সে এখনো এখানেই থাকে, তার নাম আসিফ মল্লিক, ডাকনাম বিতান। এখানে What a surprise! Hey, bro! Sorry. I will okay. আলাপ করিয়ে দিন, আসিফ মল্লিক ওরফে বিতান। আর সত্যি সত্যি ছোটবেলার বন্ধু, যেটাকে আমরা ল্যাংআউট ইয়ার বলি, সেটা যদি কেউ হয়ে থাকে সেটা ও। ওর সঙ্গে আমার ছোটবেলার সমস্ত সময় কেটেছে। আমাদের বন্ধু বান্ধব বলতে যারা যারা এই পাড়ায় ছিল তাদের মধ্যে অধিকাংশই এখন আর নেই, ইনফ্যাক্ট কেউই নেই বোধহয়, একমাত্র ও রয়েছে। সো আসিফ রয়েছে। আজকে অনেক বছর বাদে এখানে আসা, আর আসা হয় না কারণ একটা আছে, হয় না তার প্রধান কারণ হচ্ছে একটা অত্যন্ত ব্যথার জায়গা এই মুহূর্তে ক্যামেরার রাইট সাইডে, ওই দিকটাতে। সেখানে যাবো আর দেখাবো যে জায়গায় আমার বাচ্চাবেলা কেটেছে, আমার ছোটবেলা কেটেছে। 1987 পর্যন্ত যেখানে আমি ছিলাম, ক্লাস 7 পর্যন্ত যেখানে আমি ছিলাম, তারপর এখান থেকে আমি বেরিয়ে যাই। এই গলিতে আমরা ক্রিকেট খেলতাম, মার খেতাম, জঙ্গল। আমাদের আরো কয়েকজন নেবার্স ছিলেন
ওরা ওইদিকে থাকতো, সাজিদ বলে একটা ছেলে থাকতো, আমরা জঙ্গল জঙ্গল খেলতাম। এই পাগলামোটাই না হয়েছে এরকম। এখন মনে হচ্ছে গলিটা এত ছোট, এই গলি বলে কি করে আমরা সবাই মিলে খেলাধুলো করেছি। ছোট ছিলাম তো এইগুলোতে আমাদের কাছে অনেক বিশাল বড় একটা জায়গা ছিল। এক্স্যাক্টলি, যখন একজনের শরীর ছোট থাকে তখন একটা তার খেলা বিচরণ ক্ষেত্র সেটা বড় থাকে অনেকটাই। তো এটাই সেই গলি। আমি এই গলিতে ওর সঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছি। আমরা ক্রিকেট ম্যাচের কমেন্টারি শুনতাম রেডিওতে। তখন স্বপ্নেও ভাবিনি যে একদিন রেডিওতে কাজ করব, কিন্তু এই জায়গায় প্রচুর খেলাধুলো। ইনফ্যাক্ট এটা বিতানের বাড়ির জানলা, এই জানলা। খোঁজ খবর এখানেই হয়ে যেত। বিতান বিতান ডাকা ডাকলাম, ও বেরিয়ে এলো। ও সবসময় হ্যাঁ, ওখানে একটা কিচেন ছিল। ইনফ্যাক্ট ওই কিচেনে একটা খোলা আগুন ছিল। সেই আগুনে একদিন আগুন জ্বলছে, কয়লার আগুন, তাতে গিয়ে এক মগ জল ঢেলে দিয়েছিলাম আমি দুষ্টুমি করে। পেটের নিচটা পুরো পুড়ে গিয়েছিল। এটা হয়েছিল আমার খুব সম্ভবত 3rd কি 4th জন্মদিনের আগে। এটা আমার মনে আছে, কেন আমার পুড়ে গেছিল তাই মনে আছে। ওখানে একটা রান্নাঘর থাকতো। আরেকটা জিনিস ছিল, আমাদের দুজনেরই মায়ের একটা অদ্ভুত বাতিক ছিল, দুপুরবেলা ছেলে ঘুমোবে, মানে খাওয়া দাওয়া করবে তারপর ঘুমোবে, দুপুরবেলা খেলাধুলো করবে না। তো আমাদের খুব চ্যালেঞ্জিং লাগতো, বিশেষ করে গরমকাল আর শীতকালের ছুটিগুলোতে, যে খেলবো না মানে খেলাধুলো করবো না মানে। তো ওকে ডাক দিতাম, ও চুপ চুপ করে বেরিয়ে আসতো। আমরা কখনো কখনো ওর ছাদে চলে যেতাম, ঠিক এটার উপরে ওর ছাদে চলে যেতাম। তো এখানেই থাকতাম। ছাদে আবার একটা জায়গা ছিল, যে জায়গার উপরে বেশি জোরে হাঁটলে নিচে শব্দ পাওয়া যেত, সুতরাং বুঝে যাওয়া যেত যে উপরে ছাদে কেউ গেছে। চুপ 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 করে হাঁটতে হতো। আর যেখানে খালি পায়ে, হ্যাঁ গরমে খালি পায়ে, যেখান থেকে পাখাটা ঝোলানো থাকতো সেই জায়গাটা উঁচু দ্বীপ পথে ছিল, মনে আছে, হালকা একটা উঁচু দ্বীপ। ওটা ওটা দেখলে বোঝা যেত আর কি যে ওখানে একটা পাখা ঝুলছে ওখান থেকে। সো এটাই। আমরা একটু ভেতরের দিকে যাই। ও আরেকটা কথা, এটা বিতানের সঙ্গে বাকি সবাইকে একটু বলে দিই। সেটা হচ্ছে, তুই জানিস সেটা, এই গলি দিয়ে দিলীপ কুমার হেঁটে গেছেন। দিলীপ কুমারের মামা থাকতেন এই বাড়িতে। এই বাড়িতে দিলীপ কুমারের মামা থাকতেন, ঠিক এইটাতে। আর জোয়ার ভাটা, দিলীপ কুমারের প্রথম ছবি রিলিজ হওয়ার পর কয়েক বছরের মধ্যেই উনি এখানে এসেছিলেন। শুনেছি ছদ্মবেশে এসেছিলেন, ছদ্মবেশে এসে মামার সঙ্গে দেখা করে গিয়েছিলেন। সো দিস ইজ দ্য হাউস। দিলীপ কুমারের মামা, আপন মামা স্বয়ং এখানে থাকতেন। এখন যারা এখানে থাকে তারা জানি না এই হিস্ট্রিটা জানে কিনা, কিন্তু ওরা জানে না, খুব একটা কেউ জানে না। ওর বাড়ির লোকজন, আমার বাড়ির লোকজন, এবং যারা এই পুরোনো পাড়ার পুরোনো লোকজন তারাই জানবে। সো দিস ইজ ওয়ান পিস অফ ট্রিভিয়া। ভাই এই সেই 68 নম্বর ওয়েলসলি স্ট্রিট বা রাফি আহমেদ কিদওয়াই রোড, ওদেরটা 69। আর এই জায়গায় দাঁড়িয়ে আছি, এইখানে বেসিক্যালি আগে একটা সিঁড়ি ছিল, এই জাস্ট 4 হাত দূরে একটা সিঁড়ি ছিল। আর সেই সিঁড়ির তলার ঘর যেটা, সেইখানেই এই মুহূর্তে ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছে আমাদের ক্যামেরা পার্সন। মোটামুটি এইখান থেকেই বাউন্ডারিটা শুরু হতো। একটা 1 কামরার ঘর, আর ছোট্ট একটা চিন্তা একটা ঘর থাকতো। আর ওইদিকে টয়লেট ছিল, তাও সেটা প্রথমে ছিল না। টয়লেটে ছিল পেছন দিক দিয়ে একটা গলি, সেই গলির একদম শেষে গিয়ে, মানে বাড়ির সঙ্গে অ্যাটাচড কোনো টয়লেট সিস্টেম ছিলই না তখন, আলাদা করে বাবা করিয়ে নেয়। আর এই গলিতে আমরা খেলাধুলো করতাম। হ্যাঁ, এখানে দুটো কুকুর থাকতো, রস্কো, ল্যাসি, টাইলিও ছিল তার আগে, তারা গার্ড দিত এখানে। আর আমরা এখানে বসেও, এই জায়গাটাতে বসেও বিতান আর আমি প্রচুর খেলাধুলো করেছি। আমরা গুলি নিয়ে খেলতাম, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং এদের খেলার ধারাগুলো উনি শুনতাম রেডিওতে। সো এরকম অনেক দিন ওর সঙ্গে আমার কেটেছে। আর একটু ভালো বেরিং করতে পারতো ছোট থেকে, এই জায়গাটা বসে দেশে বেরিং করতে দাদুবেলা। তো একদিন কি হয়েছে, আন্টি কিছুটা রান্না করছে, দাদুকে আমার একটা ধরা হয়েছে, আন্টি ভাবে গেছে সত্যি আমার শ্বশুর বসে যাচ্ছে, ছুটে এসছে। খুবই এম্বারেসিং। ক্যামেরা প্যান করলে ভেতর দিকটা দেখা যাবে, যেটা অ্যাকচুয়ালি আমার লিভিং রুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বেডরুম, সমস্ত রুম ছিল অল ইন ওয়ান। একটাই ঘর, একটাই সিঁড়ির তলার ঘর, সেটা এই মুহূর্তে একটা কারখানা। জাস্ট ক্যামেরাটা প্যান করলে বোঝা যাবে। একদম দূরে যে মার্বেল মতন এলাকাটা রয়েছে ওই দরজার ওপাশে, ওইটা ছিল রান্নাঘর।
তবে এতটা ঝকঝকে তক্তকে ছিল না, ছোট্ট একটা ঘুরছি রান্নাঘর ছিল। এটা বেশ মজার লাগলো বিতান, 68 নম্বর ওয়েলেসলি স্ট্রিট লেখা আছে ঠিক আছে, তারপরে লেখা নো অ্যাডমিশন উইদাউট পারমিশন। আমি ধর 8-9 বছর আগে যখন একবার এসেছিলাম একটা ছবি তোলার জন্য, তখন এটা দেখেছিলাম এই বোর্ডটা, নো অ্যাডমিশন উইদাউট পারমিশন। নো অ্যাডমিশন উইদাউট পারমিশন মানে কি, এখানে তো থাকতেও হবে। বাট অফকোর্স এখন মালিক অন্যরা এখানে থাকেন, এখানে যে আমরা দাঁড়িয়ে কথা বলছি এটার জন্য পারমিশন নিতে হয়েছে। এক্স্যাক্টলি 30 বছর আগে এখান থেকে বেরিয়ে গেছিলাম, ঠিক এখন যেমন আমরা এই গলি দিয়ে বেরিয়ে যাবো এইভাবে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হয়েছিল ঠিক 30 বছর আগে। আমাদের সমস্ত জিনিসপত্রগুলো রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল, পুলিশ গুন্ডা সবাই একসঙ্গে এসে আমাদেরকে হুমকি টুমকি দিয়ে এখান থেকে বের করে দিয়েছিল। আমার মনে আছে কাঁদতে কাঁদতে ওর বাড়িতে গিয়ে বসেছিলাম, অনেকক্ষণ ওর বাড়িতে বসেছিলাম, তারপর একটা কারখানায় গিয়ে উঠি। তো সবই এই জায়গা থেকে আর কি, মানে ওর আর ওর ফ্যামিলির কাছ থেকে যে সাপোর্টটা পেয়েছি সেটা অনেক আপনজনের কাছ থেকেও পাইনি। সুতরাং আমাদের এই বন্ধুত্বটা, আমাদের হয়তো দেখা হয় না, এই তো আজকে 15 বছর বাদে দেখা হচ্ছে, সামনাসামনি দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু ওর পরিবারের কথা, এই গলির কথা, এটা সবসময় এখানে থাকবে। কমপ্লিট করবো, এই পর্যন্ত গিয়ে হেঁটে বেরোচ্ছি। ঠিক আছে, ওখানেই বসো, ভালো এরকম দারুণ ছিল, কমফোর্টেবল। সো এইটাই আর কি, আমি কোথাও একটা মনে হয় যে যার পাস্ট এরকম একটা জায়গার সঙ্গে যুক্ত রয়েছে, তাকে আর নতুন করে কি বা টাচ করবে, কি বা আঘাত করতে পারে। আবার কোথাও একটা লাইফের প্রতি ওটা একটা ফিলসফি হয়ে দাঁড়িয়েছে আর কি। সো আই ডোন্ট কেয়ার, এখন আর কোনো কিছু নিয়ে অত ভাবি না, আর অত ইনসিকিউরিটি হয় না। ওই সময় যে ইনসিকিউরিটিটা ছিল অদ্ভুত। আর তুমি ভাবো, যে জায়গাটা তোমাকে দেখালাম, একটা লোচা হয়েছিল, বাড়িটা অন্য কেউ বেহাত করে নেয়, লেটস ইউজ দ্যাট টার্ম, বেহাত করে নেয়। যে প্রমোটার বেহাত করে নেয় তার নাম ছিল ভুতড়িয়া। আর সাল 2011-এ, ভূতের ভবিষ্যৎ, সাল 2011-এ অনিক দত্ত আমাকে যে ক্যারেক্টারটা প্লে করতে বলেন তার নাম গণেশ ভুতড়িয়া, সে আবার প্রমোটার। অদ্ভুত কাকতালীয়, অনিক দত্ত জানতো না। সুতরাং ক্যারেক্টারের নাম লেখার সময় অনিক দত্ত কোনোভাবেও জানতো না। ইন এনি কেস, আমার তো সিরিয়াসলি অনিক দত্তর জানার কথাই নয়, অনিক দত্ত জানতোও না। গণেশ ভুতড়িয়া এই চরিত্রটাও আমাকে করতে বলল, সেটাও বড় অদ্ভুতভাবে এলো, বিকজ রমাদার করার কথা ছিল, রমাপ্রসাদ বণিকের করার কথা ছিল, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন বলে অনিকদা আমাকে অ্যাপ্রোচ করেন। সো আই ওয়াজন্ট ইভেন দ্য ফার্স্ট চয়েস। কিন্তু তারপর যখন এই ক্যারেক্টারের নাম শুনলাম গণেশ ভুতড়িয়া, আর আদ্যপান্ত একটা কমিক চরিত্র, একটা ভীতু কমিক মারওয়াড়ি প্রমোটার, দুষ্টুমি আছে, চোখে মুখে দুষ্টুমি, মহিলা ভালোবাসে, এই ক্যারেক্টার যতবার তার নামে পরিচিত হয়েছে, ভুতড়িয়া, আরে ভুতড়িয়া আসবে, আমাদের বাড়িটা নিয়ে নিচ্ছে একজন প্রমোটার যার নাম গণেশ ভুতড়িয়া, যতবার এই নামটা কানে ঢুকেছে ততবার রাগ, দুঃখ, ঘেন্না, অপমান। আর আমি করেছি একটা কমিক চরিত্র, অদ্ভুত লেগেছিল আমার, ওই এক্সপিরিয়েন্সটা বোঝাতে পারবো না। গণেশ ভুতড়িয়া, বিং গণেশ ভুতড়িয়া, আর কনস্ট্যান্টলি রিমাইন্ডেড অফ দিস প্রমোটার কল ভুতড়িয়া, যার জন্য কিনা রাস্তায় লিটারালি পথে বসেছিলাম একটা সময়। এই তুমি এই চরিত্রটা করছো শুনে তোমার মা বাবা? হ্যাঁ, ইনিশিয়ালি তাদেরও ভীষণ অদ্ভুত লেগেছিল যে আর কোনো নাম নেই চরিত্রের, ভুতড়িয়া, মানে নামটা শুনলেই ওরকম হয়। গান্ধী পরিবারের কাউকে, মহাত্মা গান্ধীর পরিবারের কাউকে কেউ যদি নিজের নাম বলে, আচ্ছা মেরা নাম অখিলেশ গোডসে, কথা কথা বলছি, মেরা নাম অখিলেশ গোডসে হ্যাঁ, কেউ যদি বলে, তারা যেভাবে রিয়াক্ট করবে ঠিক ওরকমই, নামটা শুনলেই কিরকম একটা হয়ে যায়। আর কিছু বলার নেই আর কি, মানে
না, আমি সিরিয়াসলি তোমাকে বলছি যে তুমি এটা না গেলেই পারতে। হ্যাঁ, মানে ঘুরে চলে এলাম, 15 বছর বাদে বিতানের সঙ্গে দেখা হলো, এটা বড় পাওয়া হলো। সেটা সেটা কিন্তু ওনার চোখে মুখে দেখছিলাম, সেটা। আমি খালি ওই বোর্ডটার দিকে তাকিয়ে মনে মনে হাসছিলাম, নো অ্যাডমিশন উইদাউট পারমিশন, মানে যেটা এক সময় তোমার বাড়ি ছিল, যে গলিতে এত খেলাধুলো করেছি, সমস্ত কিছু। আই এম শিওর এই জনস্বার্থে প্রচারিত সিরিজে তুমি আর যাদের সঙ্গে কথা বলবে, এরকম আরো দুঃখ বেদনা আরো অনেক কিছু তাদের সঙ্গে বেরিয়ে আসবে। একটা বিষয় জানো তো, এটা বাড়ির লোকজনের সঙ্গেও আমার ডিসকাশন হয় যে ইদানিং কি তুমি একটু বেশি সিনিক্যাল হয়ে গেছো, মানে আমার কথা জিজ্ঞেস করা হয়, তুমি কি বেশি সিনিক্যাল হয়ে গেছো, ইউ কনস্ট্যান্টলি টকিং অ্যাবাউট দ্য পাস্ট, আর ইউ ডুয়েলিং ইন দ্য পাস্ট অনেক বেশি, নতুনের কথা বলছো না কেন, আগামী দিনের কথা বলছো না কেন? আমি জানি না, অ্যাট এজ 42 আমার কোথাও একটা মনে হয় আমি ফুরিয়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি। আমার যা করার, যা হওয়ার সব করে ফেলেছি, হয়ে ফেলেছি। এখন নতুন করে কিছু কন্ট্রিবিউট করতে পারছি না, কেন আমি জানি না। যে কারণে আমি ব্রেক নিয়েছি, যে কারণে এই মুহূর্তে ডাক্তারের পরামর্শে একটু স্লো ডাউন করতে হয়েছে, বাধ্য হয়েছি কিছু বাধ্যবাধকতা মানতে। নিষেধাজ্ঞাগুলো উঠে গেলে আবার হয়তো অন্যভাবে উঠে দাঁড়াবো, নতুন কিছু ক্রিয়েট করতে পারবো। আমার নিজের কাছে এখন মনে হয় কোথাও একটা বিলো অ্যাভারেজ পারফর্ম করছি, প্রত্যেকটা জায়গাতেই অ্যাবাভ অ্যাভারেজ করার চেষ্টা করব। এই কথাগুলো যেগুলো বলছি সেগুলো কোনো টেলিভিশন চ্যানেলের ইন্টারভিউয়ে বলার সুযোগ পাইনি, কোনো কাগজে বলার সুযোগ পাইনি, জনস্বার্থে প্রচারিত হবে বলে আজকে তোমাকে বললাম। তোমার সঙ্গে আলাদা একটা র্যাপো শেয়ার করি বলে তোমাকে বললাম। আমার কনস্ট্যান্টলি মনে হয় যে behind every successful man is a cliched line, there is a woman টোমান কিছু না, মানে behind every successful man or woman there is a huge following, কিছু মানুষ যারা কোনোদিন কোনো কথা বলতে পারে না, তাদের লাখ ইচ্ছে থাকা সত্ত্বেও তারা বলতে পারে না, কেননা তাদের মুখের সামনে মাইক ধরার কেউ নেই, তাদেরকে কোনো একটা জায়গায় বসিয়ে লাইট চেক করে ক্যামেরা রোল করার কেউ নেই। আমি সেই সমস্ত মানুষকে রেপ্রেজেন্ট করছি। শোনাচ্ছে হয়তো পলিটিক্যাল লিডারের মতন, কিন্তু ওরকম কিছু নয়। কিন্তু আমি সত্যি সত্যি সেই সমস্ত মানুষদের রেপ্রেজেন্ট করি যারা কোনোদিন নিজেদের কথা ফোরফ্রন্টে আনার চেষ্টা করা সত্ত্বেও পারে না, যাদের সেই সুযোগটাই দেওয়া হয়নি কোনোদিন। তো আমি মনে করি আমি তাদের রেপ্রেজেন্ট করছি। সেরকম যদি তাদের জন্য তুমি কিছু করবে, তাদের জন্য ইচ্ছে আছে। ইনফ্যাক্ট একটা চমৎকার কনসেপ্ট, তোমায় কি বলছি তুমি নিজেই সেটা জানো, এটা দর্শকদেরও বলে রাখা, যে এই বড় পর্দা, ছোট পর্দা, বড় ছোট মেজো সেজো, এগুলো মানি না আমি। আমার কথা এটা মনে হয় যে গণমাধ্যম ছোট হোক, বড় হোক, মেজো সেজো যাই হোক না কেন, এমন একটা গণমাধ্যম যেটা আমার কথা এবং আমার কথার মাধ্যমে আরো অনেকের কথা লোকের কাছে পৌঁছে দেবে, তাকে আমি স্যালিউট জানাই। আমার কাছে সেটা খুব ইম্পর্টেন্ট। এই বছরটা ঠিক করে রেখেছি 2017 টাকা পয়সা দেখবো না, টাকা পয়সা একদম দেখবো না, আমার দরকার নেই টাকা পয়সা। আমি টাকা পয়সার রেশিওটা কমপ্লিটলি সাইডে রেখে এমন কিছু ইন্টারেস্টিং কাজ করতে চাই এবং নতুন লোকজনের সঙ্গে করতে চাই যাদের চিন্তা ভাবনা ফ্রেশ, যাদের 5টা লোকের ভালো লাগবে কি লাগবে না এই প্রি কন্ডিশন নিয়ে কাজে নামতে হয়নি, তারা নেমেছে, তারা কাজটাকে ভালোবাসে বলে তাদের সঙ্গে কাজ করব। এরকমই একটা কনসেপ্ট নিয়ে কাজ করব খুব শীঘ্রই। সম্পূর্ণ আলাদা একটা ভূমিকায় দেখতে পাবেন মীর আফসার আলীকে। মীর আফসার আলীকে তো সারাক্ষণ বলা হয় সে মিমিক্রি করে, সে ব্যঙ্গাত্মক কথা বলে, সে লোকজনকে আঘাত করে, মাঝে মধ্যে ধর্মীয় আঘাত, অধর্মীয় আঘাত, সে যে যাই বলুক না কেন। আমি এবার নিজের জন্য রিডেমশন টাইম বেছে নিয়েছি এবং খুব শীঘ্রই এমন একটা চরিত্রে অভিনয় করতে চলেছি যেখানে হ্যাঁ মিমিক্রি থাকবে, কিন্তু সেই মিমিক্রিতে একটা সোল থাকবে, কোথাও একটা মানুষের সঙ্গে কানেক্ট করার ইচ্ছে থাকবে, সত্যি সত্যি ফ্রম দ্য হার্ট কোনো একটা পারফরমেন্স, যার সঙ্গে কোনো স্পন্সরের নাম ট্যাগড হবে না, যার সঙ্গে কোনো বৈষয়িক সম্পর্ক থাকবে না, যার সঙ্গে কোনো টাকা পয়সার লেনদেন, কোনো হিসেব নেই, আছে শুধুমাত্র শিল্পের প্রতি সম্মান এবং কোথাও একটা হিউম্যানলি আরো কিছু হিউম্যান বিইং এর সঙ্গে কানেক্ট করার ক্ষমতা। এরকম একটা কাজে খুব শীঘ্রই আমার লোকজন দেখতে পাবে, সেটাও জনস্বার্থে প্রচার করে দিলাম, জনস্বার্থে প্রচারিতর মাধ্যমে।
মানে তুমি এটা বললে স্ট্রেট যে টাকা পয়সার লেনদেন থাকবে না, বৈষয়িক ব্যাপার নিয়ে অত কিছু ভাববো না, লোকে কিন্তু সুযোগ নেবে। সো সুইট। তুমি এটা কি? এইটা ও হ্যাঁ, খাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অনেকক্ষণ ধরে দেখছি সামনে রাখা আছে। এই ব্র্যান্ডিং করতে হবে এবার। ও আচ্ছা আচ্ছা, মেড ইন ওভেন। মেড ইন ওভেন, হ্যাঁ মেড ইন হেভেন হয়, মেড ইন ওভেন। হ্যাঁ, খুব ভালো, দারুণ। এরা সব কিছু মানে খোলো না দেখি। বাহ চমৎকার, এক্সেলেন্ট। এই কিছু দারুণ। আছে ভেতরে? তো সারাগাড়ি তো না না, না। মানে না, জেনারেলি তো থাকে না, না এই কাপের মধ্যে কিছু থাকে না, এরকম করে খায় না, একটু অনেক দেখিয়ে দেবে কিছুই আছে। আছে কি সব? আছে, অনেক কিছুই সত্যি আছে। আছে, যাক গে থাকে। তুই খাবে না? সুগার নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জনস্বার্থে প্রচারিত মেড ইন ওভেনের পাঠানো এই গিফট দিয়ে একটু মিষ্টি মুখ করছি। এটাই তো একটু চেটে খেতেই পারো। না, আমার ডিসিপ্লিন নেই। আমি আসলে লোকজনকে এত চাটি যে আমার হাতে একটা জিনিস আছে সেটা এখনো পর্যন্ত চেটে খাচ্ছি না, সেটাই বড় আশ্চর্যের। এই আরো আরো হ্যাঁ, এই সবকটাই তুমি নেবে না? সুগার দেখো একই, হ্যাঁ? একই। দেখি শুনকেও কেঁদে ওঠে মন। শেষ করি, আর পারা যাচ্ছে না। না খাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যেটা আপনার ভালো লেগেছে, মানে যেটাকে আপনি লাইক করেছেন, সেটার সঙ্গে একটু সাবস্ক্রিপশন দরকার, তার মানে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং শেয়ার তো অবশ্যই করুন। এইটা না, এটা তো পুরোপুরি আমার। বাকি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জনস্বার্থে প্রচারিতর আরও প্রচারের জন্য ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।